যে বিএনপি এখন আওয়ামী লীগ সহ ভারতের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করছে। দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো থমথমে পরিস্থিতি, কারণ ক্ষমতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বসার পর থেকেই তার একের পর এক চালে এমনিতেই দিশেহারা হয়ে পড়েছে ভারত। কিন্তু এবার যেন তাদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিতে যাচ্ছে নতুন এক মাস্টার প্ল্যান। যে নেতার নাম শুনলে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্তাদের বুকটা কেঁপে উঠত, সেই বস বাবর এবার ফিরেছেন স্বরূপে। আর সবচেয়ে বড় চমক হল, ভারতের এই সাক্ষাৎ যমদূতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বসাতে এবার সরাসরি মাঠে নেমেছেন তরুণদের আইডল সার্জিস আলম। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক প্রকার চরম আলটিমেটামই ছুড়ে দিয়েছেন তিনি। একদিকে তারেক রহমানের বিশাল রাজনৈতিক টান, আর অন্যদিকে সার্জিসের হুঙ্কার। সব মিলিয়ে চারিদিকে এখন একটাই গুঞ্জন, ভারতের সব চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সত্যি কি মন্ত্রিত্বের গদিতে বসছেন বস বাবর? যদি তাই হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে রয়ের সব গোপন নীল নকশা এবার কোথায় গিয়ে দাঁড়াবে? নীল নকশার পেছনের কাহিনী বুঝতে হলে একটু অতীতে আপনাকে ফিরতে হবে যে লুৎফুজ্জামান বাবর কখনোই শুধু একজন সাধারণ নেতা ছিলেন না। তিনি ছিলেন এমন এক ডাপুতে মন্ত্রী যার একটা হুমকিতেই দিল্লির কর্তাবাবুদের কলিজা শুকিয়ে যেত। অতীতের সেই বিখ্যাত 10 ট্রাক অস্ত্রের বিশাল চালনার কথা কি আপনাদের মনে আছে? ভারতের দাবি ছিল এই বিশাল অস্ত্রের লট সরাসরি তাদের একটা নির্দিষ্ট বিদ্রোহী গোষ্ঠীর কাছে যাওয়ার কথা। আর সেই ঘটনার পর থেকেই ভারতের কাছে বাবর হয়ে ওঠেন রীতিমতো এক আতঙ্কের নাম। মোদীর প্রশাসন খুব ভালো করেই জানে, বস বাবর যদি পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শক্তিশালী কোনো গদিতে বসেন, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বা 7 সিস্টার্সে তারা কখনোই শান্তিতে থাকতে পারবেন না। বাবর ক্ষমতায় থাকা মানে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিশাল এক গলার কাঁটা। ভারতীয় মিডিয়া থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো সব সময় বাবরকে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হিসেবেই দেখেছেন। আর ঠিক এই কারণেই বাবরের নাম শুনলেই দিল্লির সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে মাতব্বরি আর দাদাগিরি ছিল, বাবর স্বরূপে ফিরলে সেই রাম রাজত্ব এক নিমিষেই খেল খতম করে দেবে। ভারত কোনোভাবেই চায় না এমন একজন কট্টর ভারত বিরোধী নেতা আবার ক্ষমতার কেন্দ্রে ফিরে আসুক। আর তাই তারা সব সময় বাবরকে দূরে সরিয়ে রাখার সব রকম ফোন দিয়ে এটেছে। ভারতের এমন ফন্দির কারণে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে লুৎফুজ্জামান বাবরকে চরম মাশুল গুনতে হয়েছিল। শেখ হাসিনার আমলে তাকে একের পর এক সাজানো মামলায় ফাঁসিয়ে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার সব রকম আট ঘাট বাঁধা হয়েছিল। দীর্ঘ 16 থেকে 17 বছর তিনি অন্ধকার কারাগারে বন্দী ছিলেন। হাসিনা সরকার বাবরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সাজার রায় পর্যন্ত দিয়েছিলেন। দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে কাটানো সেই দিনগুলো বাবরের জন্য ভীষণ কষ্টের। মাথার উপর ঝুলছিল সর্বোচ্চ সাজার বিশাল খড়গ। কিন্তু মানুষের ভাগ্য তো বড়ই অদ্ভুত। 2024 জুলাইয়ের অবিস্মরণীয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পুরো দেশের চিত্রটাই রাতারাতি পাল্টে গেছে। আর সেই গণঅভ্যুত্থানের ফলে বাবর আজ সম্পূর্ণ মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছেন। বাবর নিজেই এক অনুষ্ঠানে দাঁড়িয়ে অত্যন্ত সৎ সাহসের সঙ্গে একটা ঐতিহাসিক সত্যকে স্বীকার করেছেন। তিনি অকপটে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী তিনি নিজেই। এই গণঅভ্যুত্থান না হলে আল্লাহ ছাড়া তাকে সেই সর্বোচ্চ সাজার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। একজন হেভিওয়েট নেতার মুখ থেকে এমন চরম সততা ও বাস্তবতাকে স্বীকার করার বিষয়টি পুরো দেশের তরুণ সমাজকে রীতিমতো মুগ্ধ করে তুলেছে। সার্জিস আলমও বাবরের এই চরম সততা এবং বাস্তবতাকে মেনে নেওয়ার সাহসের তীব্র প্রশংসা করেছেন। বাবরের এমন সততা আর সাহসের কারণেই এবার দৃশ্যপটে হাজির হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড সার্জিস আলম। পুরো দেশের রাজনৈতিক হিসেব নিকেশ যখন এক অদ্ভুত মোড় নেয়, ঠিক তখনই সরাসরি অ্যাকশনে নামলেন এই তরুণ নেতা। লুৎফুজ্জামান বাবরের নিজস্ব রাজনৈতিক দুর্গ নেত্রকোনার মাটিতে দাঁড়িয়েই গত শুক্রবার এক বিশাল রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুখ্য সংগঠক। নেত্রকোনার পৌরসভায় আয়োজিত জুলাই পদযাত্রা এবং বিশাল পথসভায় উপস্থিত লাখো জনতার সামনে সার্জিস অত্যন্ত স্পষ্ট ভাষায় তারেক সরকারের উদ্দেশ্যে এক কড়া বার্তা ছুড়ে দিয়েছেন। সার্জিস
পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যারা বছরের পর বছর ধরে ভারতের খবরদারির বিরুদ্ধে লড়েছেন এবং চরম মজলুম অবস্থায় শিকার হয়েছেন তাদের অবিলম্বে মূল্যায়ন করতে হবে। প্রতিবেশী দেশ ভারতের চোখ রাঙানিকে ভয় পেয়ে বাবরকে শুধু সাধারণ এমপি বানিয়ে সাইড লাইনে ফেলে রেখে কোনোভাবেই মেনে নেবে না তরুণ সমাজ। সার্জিসের এই হুঙ্কার মূলত ভারতীয় কর্তাদের মুখে এক চরম চপেটাঘাত। এনসিপি বুঝিয়ে দিয়েছে ভারতের গলাবাজি শুনে বা তাদের ভয়ে কোনো নরম সুরে নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ চলতে পারে না। সার্জিস আলমের এই দাঁত ভাঙা জবাব মুহূর্তের মধ্যেই পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। তরুণ সমাজ এখন একটাই প্রশ্ন তোলে, নেতার সততা আর জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না। তবে তরুণ সমাজের এমন প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তারেক রহমানের সুনিপুণ রাজনৈতিক চালের ভেতর। 2026 সালে নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব পাওয়ার পর থেকেই অত্যন্ত চতুর খেলোয়াড়ের মতোই তো এগোচ্ছেন। রাজনৈতিক বোদ্ধারা মনে করেন তারেক সাহেব শুরুতেই ভারতের পাতা কোনো ফাঁদে পা দিতে চাননি। তিনি খুব ভালো করেই জানতেন সরকার গঠনের প্রথম দিনেই যদি বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে ভারত এটিকে তাদের বিরুদ্ধে সরাসরি বড় পদক্ষেপ হিসেবেই ধরে নেবে। দিল্লি তখন আন্তর্জাতিকভাবে তারেক সরকারের উপর প্রবলভাবে চাপ সৃষ্টি করত এবং নানা রকম ছক কষে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করত। ক্ষমতা পাকাপোক্ত করার প্রাথমিক পর্যায়ে তারেক রহমান হয়তো ভারতের সাথে নতুন করে কোনো বড় ঝামেলায় জড়াতে চাননি, আর তাই অত্যন্ত সুকৌশলে বাবরকে বারবার শুধুমাত্র একজন সংসদ সদস্য বা এমপি বানিয়ে রেখে দিল্লির কর্তাদের আপাতত শান্ত রাখার একটি কৌশল অবলম্বন করা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। তরুণ সমাজের আইডল সার্জিসের এই চরম আলটিমেটাম তারেক রহমানের হাতে এক বিশাল ট্রাম্প কার্ড তুলে দিয়েছে। এখন তারেক সরকার খুব সহজেই আন্তর্জাতিক মহলকে বোঝাতে পারবে তরুণদের প্রবল চাপের মুখেই তারা বাবরকে মন্ত্রিত্ব দিতে বাধ্য হচ্ছেন। এটি মূলত তারেক সাহেবের এখন এক মাস্টার প্ল্যান, যেখানে ভারতের সব দাদাগিরি ধোপেও টিকবে না। ভারত এখন বুঝতেই পারছে না তারা কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে। তারেক সরকারের এই সুনিপুণ চালে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে মোদি প্রশাসন। মোদি প্রশাসনের এই নাকানি চুবানি খাওয়ার ভেতরেই সার্জিস আলমের প্রকাশ্য অবস্থান এক বিশাল বিপদের ঘণ্টা। বিশেষ করে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতপন্থী নেতাদের জন্য এটি এক চরম সতর্কবার্তা। বিগত 17 বছর যারা জীবন বাজি রেখে দলের জন্য অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন, আজ যদি তাদের দূরে সরিয়ে রেখে খলিলুর রহমান কিংবা আশিকুর রহমানের মতো সুবিধাভোগী আমলাদের মন্ত্রী বানানো হয় তবে তৃণমূলের নেতাকর্মীরা কখনোই তা মেনে নেবে না। তারেক রহমান যদি মনে করে থাকেন শুধুমাত্র মোদি প্রশাসনকে খুশি রেখে নিজের গদি পাকাপোক্ত করা যাবে, সেটা হবে এক মস্ত বড় ভুল। কারণ জুলাই অভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজকে নাকি দড়ি দিয়ে ঘোরানোর দিন শেষ হয়ে গেছে। তারা এখন যে কোনো নরম সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখাতে প্রস্তুত। আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভারতের সব ছক এবং গোপন নীল নকশা এখন পুরোপুরিভাবেই ভেস্তে যাওয়ার পথে। লুৎফুজ্জামান বাবরের বিশাল রাজনৈতিক ওজন এবং জনসমর্থন কোনো সাধারণ পদ দিয়ে মাপা সম্ভব না। তাই তরুণ সমাজ এখন আট ঘাট বেঁধে মাঠে নেমেছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারেক রহমান ভারতের সব চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে খুব শীঘ্রই হয়তো বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝিয়ে দেবেন। আর সেই দিনটি হবে ভারতের জন্য চরম লজ্জার একদিন। সার্জিসের হুঙ্কার আর তারেকের চালে যেভাবে মোদি প্রশাসনের হাওয়া টাইট হয়ে গেছে তাতে এটা পরিষ্কার আগামীর দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ভিনদেশি প্রভুদের আর কোনো মাতব্বরই চলবে না, বরং ভিনদেশি খবরদারির বিরুদ্ধে লড়াইয়ে লুৎফুজ্জামান বাবরের মতো পরীক্ষিত নেতারাই হতে চলেছেন আগামীর বাংলাদেশের সবচাইতে বড় চাল। এই বড় ঢাল হয়ে থাকা নেতাদের কথা স্মরণ করিয়েই সার্জিস আলম সরকারের উদ্দেশ্যে একটি অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশের লড়াইটা মোটেও কোনো সাধারণ রাজনৈতিক লড়াই হবে না। আগামীর লড়াই হবে সরাসরি ভিনদেশি খবরদারির বিরুদ্ধে এবং চারপাশের সব জালিম আর অন্যায়ের বিরুদ্ধে। আর এই বিশাল লড়াই টিকে থাকতে হলে বাবরের মতো পরীক্ষিত এবং সাহসী নেতাদের অবশ্যই উপযুক্ত মূল্যায়ন করতে হবে। যাদের আজ ভারত বা অন্য কোনো দেশের ভয়ে সাইডলাইনে শুধু বসিয়ে রাখা হয়েছে, ভবিষ্যতে বিপদের দিনে তাদের প্রয়োজনীয়
তা সবচাইতে বেশি টের পাওয়া যাবে, কারণ সুসময়ের বন্ধুরা কখনোই দুঃসময়ে পাশে থাকে না। এনসিপির এই বক্তব্য মূলত তারেক রহমানের জন্য একটি চরম সতর্কবার্তা হিসেবে কাজ করছে। এখন তারেক সাহেবকে খুব দ্রুত একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তিনি কি ভারতের ভয়ে পরীক্ষিত নেতাদের দূরে সরিয়ে রাখবেন, নাকি সাহসের সাথে তাদের উপযুক্ত সম্মান ফিরিয়ে দেবেন? পুরো দেশ এখনই একটি মাত্র সিদ্ধান্তের দিকেই তীর্থের কাকের মতো চেয়ে আছে।